বাংলাদেশের ফুটবল ঠিক যে পথে হেঁটে সফলতা পাচ্ছে, এবার ভারতীয় ফুটবলও ঠিক সেই পথেই হাঁটতে চাইছে। এবং সেই পথটা হলো হামজা বা সামিত সোমদের মতন ন্যাচারালাইজড ফুটবলারদের নিজের দেশের হয়ে খেলার সুযোগ করে দেওয়া। সারা বিশ্বে এরকম প্রচুর ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার রয়েছে যারা ভারতের হয়ে খেলার জন্য এলিজেবল, ভারতীয় ফুটবল দলের হয়ে খেলতে চান। তাদের যদি ভারতীয় দলে আনা হয় তাহলে বুঝতে পারছেন সিচুয়েশনটা কি হতে পারে। এই হামজা চৌধুরী বা সামিত সোম বা ফাহিমিদুল এরা আসার পর বাংলাদেশের ফুটবলে যে উন্নতি হয়েছে, তাদের খেলায় যে পরিবর্তন হয়েছে, এমনটা কিন্তু লক্ষণীয়। অনেকে বলবেন সিঙ্গাপুরের কাছে তো তাও বাংলাদেশ হারলো। আপনি ওই ম্যাচের পরিসংখ্যান দেখুন, বাংলাদেশের বল পজিশন ছিল 51%, অর্থাৎ সিঙ্গাপুরের কাছে তারা হেরেছে কিন্তু তাদের বল পজিশন বেশি ছিল। এর মানে কি? এর মানে তারা মাঠে কন্ট্রোল করতে পেরেছে, মাঝমাঠ নিয়ন্ত্রণ করতে পেরেছে, তারা দাপট দেখাতে পেরেছে। ঠিক এই জিনিসটাই ভারতীয় দলেও এখন দরকার। বাংলাদেশে এটা আগে ছিল না, বর্তমানে হচ্ছে ধীরে ধীরে। আশা করব ভারতও যদি এরকম কিছু ফুটবলারদের তারা ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ করে দেয়, তাহলে ভারতও ধীরে ধীরে আরো উন্নতি করতে পারে। দেখুন, অনেকেই ভাবেন যে এই সমস্ত ভাড়াটিয়া প্লেয়ারদের নিয়ে এসে কোনো লাভ হবে না, আখেরে কোনো উন্নতি হবে না। আজকের এই ভিডিওতে আমি এটাই বলতে চাই যে উন্নতি কিভাবে হবে, কেন হবে এবং কেন এদের আনা দরকার, এই জিনিসটাকে ক্লিয়ার করতে হবে। গ্রাসরুট লেভেলের উন্নতি দরকার, কিন্তু তার সাথে এদেরও দরকার, এবং কেন দরকার সেটাই হচ্ছে প্রশ্ন। এবং আমি একদম এক্সাম্পল দেব, একদম লাইভ এক্সাম্পল দেব, বেশি দূরে যেতে হবে না, বাংলাদেশের এক্সাম্পলই দেব, তাহলে আপনারা আরো বেটার বুঝতে পারবেন যে কেন দরকার। শুধু বাংলাদেশ নয়, শ্রীলঙ্কা, হংকং, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এমনকি বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও এই জিনিসটাই করেছে। তারা ন্যাচারালাইজড ফুটবলারদের নিজের দেশের হয়ে খেলার সুযোগ করে দিয়েছে। চলো তাহলে একটু ডিটেলসে আলোচনা করি যে কেন দরকার এবং বাংলাদেশের ঠিক কিরকম পরিবর্তন হয়েছে এরা আসার পর, এবং ভারতীয় দলেও ঠিক কিরকম পরিবর্তন হতে পারে এরা যদি আসেন। এবার থেকে আপনি ফুটবলেও প্রেডিকশন করে জিতে নিতে পারেন প্রচুর অর্থ এবং পুরস্কার। ক্রিকেক্স অ্যাপে আপনি গোটা সপ্তাহে স্লট বোনাসে 22,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পাচ্ছেন। এছাড়া বন্ধুদের রেফার করে 3,70,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ থাকছে আপনার কাছে। এছাড়াও 500 টাকা ডিপোজিটে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট 300 টাকা বোনাস। এছাড়া পাচ্ছেন প্রত্যেকদিন 500% ডিপোজিট বোনাস, এখানে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত জিতে নিতে পারেন। টাকা ট্রানজাকশনের জন্য থাকছে ফোনপে, গুগল পে, ইউপিআই, এবং বাংলাদেশি ইউজারদের জন্য নগদ, বিকাশ, রকেট এবং উপায়। সুতরাং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্রিকেক্সে সাইন আপ করুন এবং ফুটবল ম্যাচগুলোর প্রেডিকশন করে জিতে নিন প্রচুর পুরস্কার। তো শুরুতে একটা পজিটিভ নিউজ দিই ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য। এরকমই একজন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার খুব শীঘ্রই ভারতীয় দলের জার্সিতে খেলতে চলেছেন। তিনি হলেন রায়ান উইলিয়ামস। তিনি অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান, কিন্তু তিনি ভারতীয় বংশোদ্ভূত। তার মায়ের সঙ্গে ইন্ডিয়ার কানেকশন রয়েছে এবং তিনি ইতিমধ্যে ভারতের পাসপোর্টের জন্য অ্যাপ্লাইও করেছেন। যদি সেটা পেয়ে যান তাহলে হয়তো খুব শীঘ্রই তিনি ভারতীয় দলে খেলবেন। কিন্তু এই যে তিনি ভারতীয় পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন, এই জায়গাতেই প্রচুর প্রশ্ন, প্রচুর আলোচনা উঠে আসছে। আপনারা জানেন ভারতে যে ডুয়াল সিটিজেনশিপ, যেটা দ্বৈত নাগরিকত্ব, সেই নিয়মটা নেই। অর্থাৎ কেউ যদি অস্ট্রেলিয়ান হন তিনি একই সঙ্গে ভারতীয় হতে পারবেন না। সুতরাং সবার আগে থাকা অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছাড়তে হবে, তবেই তিনি ভারতীয় হতে পারবেন, যেটা করছেন রায়ান উইলিয়ামস। বা সবাই তো সেটা চাইবে না, তাই না? কেন চাইবে না সে নিয়ে আমি পরে আলোচনা করব। তার আগে বরং বলি যে কেন এদের দরকার, কেন দরকার, কেন আমরা এই সুনীল ছেত্রী তো অন্য মাপের ফুটবলার, বাদ দিন, কেন এই লিস্টন কোলাসো বা মনভীর সিং বা এদেরকে নিয়ে আমরা বেশি দূর উন্নতি করতে পারছি না, এবং কেন এরা এলে, মানে ওই সমস্ত প্লেয়াররা এলে আমাদের উন্নতি হবে। বাংলাদেশের এক্সাম্পল দিই, ঠিক আছে? বেশি দূর যেতে হবে না, আবার আমি বলছি বেশি দূর যেতে হবে না। অনেকে হয়তো বলবে বাংলাদেশের এক্সাম্পল দিচ্ছে, বুঝতে সুবিধা হবে, কারণ বাংলাদেশের সাথে ইতিমধ্যে আমরা একটা ম্যাচ খেলে ফেলেছি, ঠিক আছে? ভারত বনাম বাংলাদেশের যে ম্যাচটা ছিল সেই ম্যাচের এক্সাম্পলটাই দিই। সেই ম্যাচে 0-0 ড্র হয়েছিল। বাংলাদেশ প্রচুর চান্স ক্রিয়েট করেছিল, গোলগুলো তারা কনভার্ট করতে পারেনি, কিন্তু বলা যেতে পারে কিছু ক্ষেত্রে মাঝ মাঠে তারা বেশ নিয়ন্ত্রণ করেছে। একটা সময় এই বাংলাদেশের এগেইনস্টে আমরা খুব সহজেই জিততাম। আজ থেকে 4-5 বছর আগেকার কথা যদি বলি, খুব আর কি কষ্ট করতে হতো না। হ্যাঁ, তার মাঝেও বাংলাদেশ আমাদের সাথে এসে ড্র করে গেছে। হ্যাঁ, স্টিল বাংলাদেশের এগেইনস্টে যেটা খুব কঠিন ছিল না, ঠিক আছে? কিন্তু এই বাংলাদেশ যখন ভারতের এগেইনস্টে খেলেছিল এই 2-3 মাস আগে, সেই ম্যাচে তাদের বল পজিশন ছিল 45%, ইন্ডিয়ার 55, বাংলাদেশের 45। অনেকে বলতে পারেন ভারত তো বেশি, কিন্তু 45% বল পজিশন ভারতের এগেইনস্টে বাংলাদেশ রাখতে পারছে, এটা কিন্তু সাধারণত হয় না।
কেন হয়েছে? তার কারণ মাঝমাঠে একটা হামজা চৌধুরী ছিলেন। আমি আবারও বলছি, বারবার আমি একটাই কথা বলেছি যে মাঝমাঠের কন্ট্রোল নেওয়া খুব দরকার একটা ফুটবল ম্যাচে, এবং হামজা চৌধুরী আসার পর তাদের মাঝমাঠটা অ্যাকচুয়ালি কন্ট্রোল তারা করতে পেরেছে। বেশ কিছু ক্ষেত্রে ইন্টারসেপশন তিনি করেছেন, এবং অ্যাটাক, ভারতের যে অ্যাটাক সেটা কিন্তু হামজার কাছে অনেক ক্ষেত্রে আটকে গেছে। বিশেষ করে লিস্টান কোলাসো যতবার বাদিক থেকে বল নিয়ে ওঠার চেষ্টা করেছেন, হামজা কিন্তু একদম পারফেক্ট ট্যাকেল করেছেন তাকে, কখনো শোল্ডার পুশ, কখনো একদম পারফেক্ট ট্যাকেল। তো এই জিনিসটা বাংলাদেশ ফুটবলে মিসিং ছিল। আপনি আপনি আবার ওই ম্যাচের হাইলাইটস দেখুন, আপনি এই ভিডিওটা দেখার পর বাংলাদেশ ভারত ম্যাচের হাইলাইটস দেখুন, কতবার হামজা একদম পারফেক্ট ট্যাকেল করেছেন লিস্টন কোলাসো, কতবার ওই রকম ইন্টারসেপশন তিনি করেছেন যেগুলো যদি তিনি না করতেন ভারত গোলের চান্স ক্রিয়েট করতো। এতদিন হামজা আসার আগে ওই জায়গাতে ওই টাইপের ফুটবল কেউ খেলতে পারতেন না, কেউ না, বাংলাদেশের কেউ পারতেন না, নট আ সিঙ্গেল ফুটবলার, সেটা হামজা করেছেন। তাহলে এরা আসলে এই অভিজ্ঞতাটুকু তো আসছে, ইউরোপিয়ান ফুটবল খেলার তো কিছু তো অভিজ্ঞতা রয়েছে, তাই না? ভারতের এই যে এত ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার রয়েছেন, তাদের মধ্যে অনেকেই ইউরোপিয়ান ফুটবলে খেলেছেন, প্রত্যেকের টপ লেভেলের ফুটবলার নন। আবারও আমি বলছি, দেখুন হামজা যে লেভেলের ফুটবলার, হামজার যে মার্কেট ভ্যালু, সেই টাইপের ফুটবলার এই মুহূর্তে ভারতীয় দলে, মানে এই ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের মধ্যেও নেই। যারা এলিজিবল, যারা খেলতে চাইছেন, যাদেরকে অ্যাকচুয়ালি এআইএফএফ শর্টলিস্ট করছে, ওই হামজার লেভেলের কেউ নেই। এবার খুঁজলে তো প্রচুর এরকম পাওয়া যাবে, খুঁজলে হয়তো দেখা যাবে একদম টপ টপ ক্লাবগুলোর মধ্যেও কারোর সাথে ইন্ডিয়ার কানেকশন রয়েছে, সেটা আলাদা ব্যাপার, আমি সেটা নিয়ে বলছি না। বাট যারা অ্যাকচুয়ালি এলিজিবল, যারা খেলতে চান, যাদেরকে ঠিকঠাক অ্যাপ্রোচ করা হলে তারা খেলবেন, তো সেই রকম ফুটবলারদের মধ্যে হামজার লেভেলে কেউ নেই। কিন্তু অনেকে রয়েছেন, অন্তত 7-8টা এরকম প্লেয়ার রয়েছেন যারা কিন্তু অল ওভার যথেষ্ট ভালো, ঠিক আছে? তো ব্যাপারটা এটাই, হামজা ইউরোপিয়ান ফুটবলে খেলে আসার পর একটা অভিজ্ঞতা নিয়ে এসেছেন। এই সমস্ত প্লেয়াররাও আসবেন এরকম অভিজ্ঞতা নিয়ে, কেউ ইএফএল খেলেছেন, কেউ স্কটল্যান্ডের ক্লাবে খেলেছেন, কেউ বায়ার্ন মিউনিকে খেলেছেন, হ্যাঁ, কেউ সেকেন্ড বা থার্ড ডিভিশনে রেগুলার খেলছেন। দেখুন ইউরোপের ফুটবলগুলোরও সেকেন্ড বা থার্ড ডিভিশন কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে? হামজাও ইভেন বর্তমানে তো সেই ইপিএলে নেই, তিনি ইএফএলে আছেন তার ক্লাব অনুযায়ী। তো ব্যাপারটা এটাই যে অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। হামজার সাথে আমি আরো দুটো প্লেয়ারের উদাহরণ যদি দিই, ফাহমিদুল এবং তার সাথে সামিত সোম, এই তিনজন বর্তমানে বাংলাদেশে রিসেন্ট অ্যাড হয়েছেন। এরপর ফিউচারে কিউবা মিচেল আসবেন, বা আরো অনেকের সাথে কথা হচ্ছে, ইভেন যুক্তরাষ্ট্রের হয়ে যে সুলিভান ব্রাদার্স তারা খেলেন, তাদের সাথেও আলোচনা হয়েছে, বাট সেই সম্ভাবনাটা কম। স্টিল এরকম প্রচুর আলোচনা হয়েছে বাংলাদেশে। আমি নিয়মিত খবর টবর রাখি, বিশেষ করে ভারতীয় ফুটবলের যা হাল, একটু বেশি খবর রাখতে হচ্ছে এখন যে কি উন্নতি হতে পারে এটসেট্রা। এবার আপনি ওই ভারতের ম্যাচের পর বাংলাদেশের বাকি দুটো ম্যাচের এক্সাম্পল দেখুন। ওই বাংলাদেশের ম্যাচের পর, ভারতের এগেইনস্টে ম্যাচের পর বাংলাদেশ একটা ভুটানের সাথে খেলেছে, এবং তারপরেই সিঙ্গাপুরের সাথে তারা খেলল। ভুটানের সাথে তাদের বল পজিশন ছিল 50-50, অর্থাৎ ওই ভারতের এগেইনস্টে যে 45, সেখান থেকে তারা বাড়িয়ে 50-50 করেছে, এবং ম্যাচও জিতেছে, দুটো গোলও তারা করেছে, ঠিক আছে? সেই ম্যাচে কে ইনক্লুড হয়েছিলেন? ফাহমিদুল, ঠিক আছে? প্রথম ম্যাচে শুধু হামজা, দ্বিতীয় ম্যাচে হামজা প্লাস ফাহমিদুল, তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরের এগেইনস্টে হামজা প্লাস ফাহমিদুল প্লাস সামিত সোম, আরো একজন প্লেয়ার ইনক্লুড হলেন, এবং সেক্ষেত্রে বাংলাদেশের বল পজিশন 51%। আবারও বলছি, বল পজিশন বেশি মানে একটা টিম দুর্দান্ত খেলছে, বেস্ট টিমটা জিতেই ফিরবে এমন নয়, কিন্তু বল পজিশন বেশি মানে আমি ম্যাচটা নিয়ন্ত্রণে রাখছি, আমি মাঝমাঠ দখলে রাখছি, আমি চান্স ক্রিয়েট করব সে একটা প্ল্যান করছি। বল পজিশন বেশি মানে চান্স ক্রিয়েট হবেই, টিম জিতবে এমনটা নয়, কিন্তু বল পজিশন বেশি মানে ম্যাচের মধ্যে আমার আধিপত্য রয়েছে। লাস্ট ম্যাচে সিঙ্গাপুরের এগেইনস্টে বাংলাদেশের বল পজিশন 51%, তারা ম্যাচ হেরেছে, 1-2 গোলে হেরেছে, কিন্তু বল পজিশন তাদের বেশি ছিল। এটা অ্যাকচুয়ালি দরকার, এটা যে কোনো ক্ষেত্রে দরকার। অপরদিকে ভারত, তারা হংকং এর এগেইনস্টে 46% বল পজিশন রেখেছে, মাত্র 46%। ভাবুন, তার পাস তো ছেড়েই দিলাম, অপোনেন্ট ভারতের এগেইনস্টে 400+ পাস খেলে চলে যাচ্ছে, ভারত সেখানে 300-র বেশি পাস খেলতে পারছে না। তো এই জায়গাগুলোতে ভারতের সমস্যা হচ্ছে। হংকং এর মতন এত পিছিয়ে থাকা একটা দলের এগেইনস্টও যদি আমি বল পজিশন নিজের কন্ট্রোলে না রাখতে পারি, তাহলে কি করে আমি জিতবো, তাই না? তাহলে আমি কি করে জিতব? সেখানে বাংলাদেশ তাদের বল পজিশন ম্যাচ বাই ম্যাচ বাড়াচ্ছে, একটা করে প্লেয়ার ইনক্লুড হচ্ছেন, তাদের মিডফিল্ড আরো বেটার হচ্ছে। ফাহমিদুল উইংয়ে খেলেন, এবং সামিত সোম তিনি অ্যাটাকিং মিডফিল্ডার, বাট
নিয়ন্ত্রণটা তো করছেন তারা, তাই না? এই যে সামিত সোম আগের দিন 3-4টে প্লেয়ারের মাঝখান থেকে বল কাটিয়ে সামনে ফরওয়ার্ডে বল বাড়াচ্ছেন, তো এই জিনিসটা বাংলাদেশে মিসিং ছিল, এই জিনিসটা দরকার। তো বাংলাদেশ দেখতে পেয়েছে। একটা কথা আছে, যতক্ষণ আমি সামনাসামনি দেখছি যে কি পরিবর্তন আসছে ততক্ষণ আমি বিশ্বাস করবো না। বাংলাদেশ দেখে নিয়েছে কি পরিবর্তন এসেছে, এবার ভারতীয় সমর্থক তো সেটা অত সহজে দেখতে পাচ্ছে না তারা, তাই না? কিন্তু বুঝতে হবে যে এটা দরকার, এটা দরকার। আমাদের ডিফেন্স লাইন থেকে শুরু করে মিডফিল্ড, অ্যাটাকিং লাইন, ইভেন গোলকিপিং পজিশনেও আমাদের এরকম প্লেয়ার রয়েছে, ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার, যারা এই টিমে খেলতে পারেন, খেলার জন্য এলিজেবল। আমি নাম তো অনেক বলেছি অতীতে, কতজনের আর নাম বলবো? 33টা ফুটবলার তারা শর্ট লিস্ট করেছে, কাদের কাদের করেছে আমি জানি না, বাট গেস করতে পারি কয়েকটা নাম, যেমন ইয়ান ধান্দা মেবি শর্ট লিস্ট করা হয়েছে, ড্যানি বাথ অপশন রয়েছেন, ডিলান মার্কান্ডে অপশন রয়েছেন, তারপর ত্রিমান রণবীর অপশন রয়েছেন, প্রচুর অপশন, রোহান লুথরা অপশন রয়েছেন। আমি কাকে ছেড়ে কাকে বলবো বলুন? তো এদেরকে ইনক্লুড করা মানে প্রথমত এরা আসবেন, এরা অভিজ্ঞতা নিয়ে আসবেন, এবং এদের দেখে যারা যুব ফুটবলার, মানে এমন তো নয় যারা ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার তাদের প্রত্যেকেরই বয়স 25, 30, 35 এরকম নয়, এমন অনেকেই রয়েছেন যারা তাদের ফুটবল ক্যারিয়ার হয়তো শুরু করেছে কিন্তু তারা সেখানকার ফেসিলিটিগুলো পাচ্ছে। কোনো একজন ছেলে যার সাথে ইন্ডিয়ান অরিজিনের কানেকশন রয়েছে, সে যদি ছোট থেকে ইউরোপের কোনো টপ ফুটবলে বা সেখানকার একাডেমিতে আর কি সেই ফেসিলিটিগুলো পায়, সেখান থেকে যদি বড় হয় তাহলে সে সেভাবেই বড় হয়ে উঠবে। সেই ইন্ডিয়ান ফুটবলের যে স্ট্রাকচার সেখানে সে বড় হচ্ছে না, সে জানে যে মানে সে দেখছে যে ফুটবল এভাবেই আরো এগিয়ে যাবে। এবার সে যখন দেখছে এরকমই কিছু ফুটবলার ভারতীয় দলে খেলার সুযোগ পাচ্ছে, তখন সে ভবিষ্যতে তো সেও খেলতে চাইবে, তাই না? চাইবে কি? আজ 10 বছর বয়সে একটা ফুটবলার যদি দেখে ইয়ান ধান্দা বা ড্যানি বাথের মতো ফুটবলার ভারতীয় দলে খেলছেন, ভারতীয় নাগরিকত্ব না থাকা সত্ত্বেও খেলছে, তখন তারও তো ইচ্ছে হবে যে না আমিও খেলবো। অবশ্যই তারও টার্গেট থাকবে বড় কোনো টিমের হয়ে খেলা, কারণ সে সেই দেশে রয়েছে। কিন্তু স্টিল সে যখন সুযোগ শেষ পর্যন্ত পাবে না, তখন সে চাইবে অ্যাটলিস্ট আমি ইন্টারন্যাশনাল ফুটবলে খেলি তো অন্তত, তাই না? তো এই জিনিসগুলো দরকার, এই কারণে এদের দরকার। এরা আসলে ভারতীয় ফুটবল আমূল পরিবর্তন হয়ে যাবে এমনটা আমি বলছি না, কখনোই সেটা সম্ভব নয়, কিন্তু এরা আসলে এদের দেখে ফিউচার জেনারেশন ইন্সপায়ার্ড হবে, সিম্পল, এটুকুনি বলতে পারি। একটা ফুটবলার যে ভারতে ছোট থেকে বড় হচ্ছে আর আরেকজন যে ইউরোপের কোনো একাডেমিতে বড় হয়েছে, হ্যাঁ, বেড়ে উঠেছে, দুজনের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স থাকবে, থাকবে মানে থাকবে। ভারতীয় ফুটবলের যে সিস্টেম, আপনি পুরো গাছটা উপরে ফেলে যদি নতুন করে সেই সিস্টেমটা না শুরু করেন, এর উন্নতি হওয়া সম্ভব নয়। কিন্তু ওটার উন্নতি হয়েই আছে, সে বড়ই হচ্ছে আরো উন্নত হতে হতে। এবার সে যদি ভারতীয় ফুটবলে ভবিষ্যতে আসে, সে যদি কিছু ইনপুট দেয়, তাতে ক্ষতি কি? ঠিক সেই জিনিসটাই তো বাংলাদেশ অ্যাকচুয়ালি করতে চাইছে। ফাহমিদুরের কত বয়স? এমন তো না যে ইউরোপিয়ান ফুটবলে একদম প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ারকে নিয়ে এসেছে, না। ফাহমিদুর সেরকমই একজন তরুণ ফুটবলার, ধীরে ধীরে তিনি উঠে এসেছেন এবং তারপর তিনি বাংলাদেশে এসে তার স্কিল দেখাচ্ছে। তার যে স্কিল এই বয়সে, বাংলাদেশের 10 বছর ধরে খেলার পরও কোনো ফুটবলের মধ্যে ওই স্কিলটা রয়েছে? আছে? বলুন। এটাই হলো ডিফারেন্স। কেন দরকার এদের? আশা করি বোঝাতে পারছি। যারা বলছে না ভাড়া করা ফুটবলার যা খুশি বলুন, কিন্তু এদের দরকার। শ্রীলঙ্কা যেরকম ফুটবলারদের নিয়ে সফলতা পাচ্ছে, শ্রীলঙ্কা কয়েকদিন আগে চাইনিজ তাইপেইকে হারিয়েছে ফুটবলে, যে শ্রীলঙ্কা 1.5 বছর আগে ফুটবল থেকে ব্যান্ড ছিল, যে শ্রীলঙ্কার ফিফা র্যাঙ্কিং কোথায়, ভারত সেখানে তো 127, 133-এ নেমে যাবে এই পারফরমেন্সের পর। বাট এবং সবশেষে যেটা নিয়ে আমি ফিউচারে আরো আলোচনা করব, এই সমস্যাগুলো কেন হচ্ছে, কেন হামজার এত সহজে বাংলাদেশে চলে আসতে পারছেন কিন্তু কেন ভারতীয় বংশোদ্ভূত প্লেয়াররা আসতে পারছে না? তার একটা সিম্পল অ্যান্সার, ভারতে দ্বৈত নাগরিকত্ব নেই, ডুয়াল সিটিজেনশিপ যেটা, সেটা ভারতে নেই। এবং ফিফার রুলস অনুযায়ী তুমি সেই দেশকে তখনই রিপ্রেজেন্ট করতে পারবে যখন তুমি সেই দেশের নাগরিক হতে পারবে, সিম্পল। আজ ইয়ান ধান্দা ভারতীয় দলের হয়ে যদি খেলতে চান, তাহলে তাকে ভারতের নাগরিক হতে হবে, সিম্পল। এবার এই জায়গাতে অনেকে বলতে পারেন যে ঠিক আছে নাগরিক হয়ে যাক, সমস্যাটা কি? অস্ট্রেলিয়াতে থেকে তার তো আর অস্ট্রেলিয়া হয়ে খেলার সম্ভাবনা নেই। আমি ইয়ান ধান্দার কথা বলছি, ইয়ান ধান্দার সাথে অস্ট্রেলিয়ার কোনো সম্পর্ক নেই। ইয়ান ধান্দা ভারতের হয়ে খেলতে চাইছেন তো খেলুন,
সমস্যা কি? সমস্যা আছে। যারা ইংলিশ ফুটবল খেলে, মানে ইংলিশ ফুটবলের সাথে যারা কানেক্টেড, ইংলিশ ফুটবলের একটা ব্যাপার রয়েছে, তুমি যদি কোনো লোয়ার র্যাঙ্কিং এর কান্ট্রির হয়ে ন্যাশনাল লেভেলে খেলতে চাও, সেক্ষেত্রে তুমি মানে ব্যাপারটা এটাই যে তুমি ভারতের হয়ে ধরো খেলছো, তার মানে তুমি ভারতের নাগরিক, তুমি অন্য কোনো দেশের নাগরিক কিন্তু নও, ঠিক আছে? সেক্ষেত্রে যেহেতু ভারতের র্যাঙ্কিং অনেক পিছনে, সেক্ষেত্রে তুমি ইউরোপের টপ লিগগুলোতে আর খেলার জন্য এলিজিবল থাকবে না। এটা ইউরোপীয় মানে ইংলিশ ফুটবলের একটা নিয়ম। এটা লা লিগা বা বুন্দেসলিগাতে আছে বলে আমার মনে হয় না, কিন্তু ইংল্যান্ড ফুটবলে এই ব্যাপারটা রয়েছে যে তুমি যখন ভারতের নাগরিকত্ব নিচ্ছ, তুমি আর অন্য কোনো দেশের নাগরিক নও, তুমি ভারতের নাগরিকত্ব নিয়ে নিয়েছো, তুমি ভারতের হয়ে খেলছো, কিন্তু ভারতের র্যাঙ্কিং সেই কোথায়, তুমি আর ইউরোপের টপ ফুটবল লিগগুলোতে বা ইউরোপের টপ ডিভিশনে খেলার জন্য আর এলিজিবল থাকবে না। এবার হামজার ক্ষেত্রে এখানে কি ডিফারেন্স? হামজা একই সঙ্গে ইংল্যান্ডের নাগরিক প্লাস বাংলাদেশের নাগরিক, ডুয়াল সিটিজেনশিপ যেটা রয়েছে, ঠিক আছে? হামজা ইংল্যান্ডেরও নাগরিক, সেই কারণে ইংল্যান্ডের টপ লিগে তিনি খেলতেও পারছেন এবং একই সঙ্গে বাংলাদেশকে রিপ্রেজেন্টও করতে পারছেন। এখানেই ভারতের প্রচুর সমস্যা। অত সহজে আপনি ন্যাশনালিটি ছেড়ে দিয়ে ভারতের হয়ে খেলার জন্য অ্যাপ্লাই করছেন, এমনটা টপ প্লেয়াররা চাইবেন না। তারা একদম এখনো শেষ পর্যন্ত চেষ্টা করে যাবেন। ইভেন এই আনধান্দার মতো প্লেয়ার যারা স্কটিশ লিগ বা মানে ইংলিশ লিগে খেলেছেন, তারা এখনো তো স্বপ্ন দেখেন না আর একটু বড় কোনো ক্লাবের হয়ে খেলার, জাতীয় দলের হয়ে না হলেও আর একটু বড় কোনো ক্লাবে তারা খেলার স্বপ্ন দেখতেই পারে। তো এটাই হলো ডিফারেন্স। এবার এই জায়গাতে এআইএফএফ কে কি করতে হবে? তাদেরকে অ্যাপ্রোচ করতে হবে যে তুমি কিছু করো, তুমি মানে মোটিভেশন দিতে হবে। আরো একটা ব্যাপার ভারতের রয়েছে যেটা হলো ওসিআই কার্ড, যেটা ওসিআই কার্ডের ফুল ফর্ম হলো ওভারসিজ সিটিজেন ইন ইন্ডিয়া, ওসিআই। এই ওসিআই কার্ড কারুর কাছে আছে, তার মানে সে ইন্ডিয়ার নাগরিক নয়, কিন্তু সে ইন্ডিয়াতে পার্মানেন্ট যে কোনো সময়ের জন্য থাকতে পারে, সে কাজ করতে পারে, থাকতে পারে, তার ভোটাধিকার নেই, কিন্তু সে ইন্ডিয়াতে যে কোনো সময়ের জন্য আসতে পারে, থাকতে পারে, মানে খেলতে পারে না, থাকতে পারে, ঘুরতে পারে ইত্যাদি, খেলতে পারে না, খেলার জন্য তাকে ইন্ডিয়ান নাগরিকই হতে হবে। তো এই বিষয়ে এবার ইন্ডিয়ান ফুটবল, এআইএফএফ ফিফার সাথে কথা বলছে, গভর্নমেন্টের সাথে কথা বলছে যে এই বিষয়ে কিছু পরিবর্তন করা যেতে পারে কি পারে না। সে এখনো অনেক লম্বা আলোচনা চলবে, এত তাড়াতাড়ি আমি কিছুই আশা আপনাদের দিতে চাই না। বাট রায়ান উইলিয়ামসের মতন যারা অ্যাকচুয়ালি তাদের দেশের পাসপোর্ট ছেড়ে দিয়ে ভারতের নাগরিকত্ব পেতে চাইছেন, নাগরিক হতে চাইছেন, তাদের ওয়েলকাম। আপনারা আসুন, ভারতীয় ফুটবলের উন্নতিতে অংশ নিন, এটুকুনি বলবো। তবে আশা করি আমি গোটা ভিডিওতে বোঝাতে পেরেছি যে কেন এদের দরকার, পরিসংখ্যান দিয়ে আপনাদের বোঝালাম যে কেন এদের দরকার। এরপরও যারা বুঝতে পারছেন না, বুঝতে চাইছেন না, তাদের তো আমার কিছু বলার নেই। খুব সহজেই প্রসেসটা কমপ্লিট হবে এমনটা আমি বলবো না, কিন্তু এদের দরকার, এইটুকুনি আমি একদম হলফ করে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এদের দরকার। ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের দরকার, যেমনটা বাংলাদেশ করে দেখিয়েছে, যেমনটা শ্রীলঙ্কা করছে, যেমনটা বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স করে দেখিয়েছে, ভারতকেও কিন্তু সেটা করতে হবে।